প্রযুক্তিটাকে ইতিবাচক ভাবে ব্যবহার করতে এই হবে। সময়টা হচ্ছে ভালো থাকবারও যুদ্ধ, অর্থাৎ ভালো থাকতে হবে যে কোনো মূল্যে, যে কোনো ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। আমি এই থিওরিতে বিশ্বাসী। চতুর্থ শিল্প বিপ্লব এটা ধরবো, এই সুযোগটা আমরা মিস করবো না। আইসিটির চর্চাটা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। এডুকেশন যে কোনো ভাবে চালু করে রাখতে না পারলে জাতির মেধার সংকট সৃষ্টি হবে। ছাত্রছাত্রীদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করেছি এবং বিভিন্ন মাধ্যম ব্যবহার করে প্রস্তুত ছিলাম, এবং সে কারণে একটি দিনও আমাদের নষ্ট হয়নি। প্রযুক্তির ব্যবহারটিকে বলবো বয়সের সাথে থাকে না। আজকাল নেটের মাধ্যমে সারা বিশ্ব আপনার হাতের মুঠোয়। একটা মেয়ে যেন ড্রপ আউট না হয়ে যায়। আমরা পরীক্ষাটা নিচ্ছি এমন ভাবে যে তাদের উপরে কোনো প্রেসার পড়বে না। এডুকেশন ইন এনি হোয়ার এনি টাইম। সামঞ্জস্য করে চলতে হবে, না হলে পৃথিবীটা হারিয়ে যেতে হবে। কোভিড-19 তোমাকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আধুনিক শিক্ষায় সক্রিয় প্রিন্সিপাল অনুষ্ঠানে। আজ অনুষ্ঠানের 30তম পর্ব, এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে কুমিল্লা থেকে আজকে আমরা যুক্ত হয়েছি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জামাল নাসের। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা জানি যে কুমিল্লাকে বলা হয় শিক্ষা প্রচারের বা শিক্ষার একটা বিশেষ এক ধরনের হাব বলা হয়ে থাকে কুমিল্লা। সেই বিবেচনায় আজকে আমরা প্রতিকৃত কুমিল্লা, তো সেই বিবেচনায় আমরা কুমিল্লাকে পেয়েছি। এটা আমাদের জন্য 30তম পর্বের ক্ষেত্রে একটি বিশেষ দিক। স্যার, প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আপনি এই মুহূর্তে আপনার এখানে ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ সহ কুমিল্লায় অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এবং এই শিক্ষার্থীরা কিন্তু তারা এখন এই পোস্ট কোভিড সিচুয়েশনে বা করোনাকালীন সময়ে, যদি বলি পোস্ট কোভিড ঠিক বলা যাবে না, এই সময় কিভাবে তারা আপনাদের সাথে যুক্ত রয়েছে পড়াশোনায়, কিভাবে তাদেরকে আপনার সংযুক্ত রেখেছেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে শ্রোতা দর্শক সবাইকে ধন্যবাদ, শিক্ষা পরিবারের সকলকে ধন্যবাদ। শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করে নিচ্ছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি বাঙালি জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান, যার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হতো না, সেই মহাকালের মহাপুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি 1971 সালে ওই 30 লক্ষ শহীদ, যাদের বুকের তাজা রক্তে আমার জাতীয় পতাকা রঞ্জিত হয়েছে, সেই 6 লক্ষ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে আমার এই মাটি অর্জিত হয়েছে, যে মাটিতে বসে আজকে আমি বিশ্বের বর্তমান সময়ের সবচাইতে আধুনিক প্রযুক্তিতে আপনাদের মানুষের সাথে, শ্রোতা বন্ধুত্বের সাথে শেয়ার করার সুযোগ পাচ্ছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, যিনি বাংলাদেশকে তার পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, এবং দ্ব্যর্থহীনভাবে বলতে চাই গোটা বিশ্বের একমাত্র নেতা, একমাত্র রাষ্ট্রনায়ক, যিনি গোটা বিশ্ব যখন ঘরে বন্দী হয়ে গেছে কোভিড-19 আক্রমণে, সামনে থেকে নেতৃত্ব দিয়ে একটি জাতিকে কতটা সুস্থ রাখা যায়, কতটা বিপদমুক্ত রাখা যায়, কতটা রোগমুক্ত রাখা যায়, অর্থনীতিকে কতটা সচল রাখা যায়, শিক্ষাকে কতটা গতিশীল রাখা যায়, সে নিরলস চেষ্টা যিনি করে আসছেন, তার প্রতি শ্রদ্ধা জানাই। শিক্ষা পরিবারের দায়িত্ব যারা পালন করছেন, মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, শিক্ষা উপমন্ত্রী জনাব নওফেল, শিক্ষা সচিব সহ শিক্ষা পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ড্যাফোডিল পরিবারের প্রতি, যারা আজকে আমাকে এই অনুষ্ঠানটিতে সংযুক্ত করেছেন। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, করোনাকালীন সময়ে যখন আমরা ঘরে বন্দী হয়ে গেলাম, তখন আমরা কিভাবে আমি শুধু আমার প্রতিষ্ঠানকে সিম্বল হিসেবে ব্যবহার করে বলবো, কিভাবে ছাত্রছাত্রীদের সাথে সংযুক্ত থাকছি।
আমি দুটো বিষয় শুরুতেই কাজ করেছিলাম। আপনি জানেন কুমিল্লার মাননীয় সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার, যাকে কুমিল্লা মাটি ও মানুষের নেতা হিসেবে ইতিমধ্যেই এখানকার জনগণ গ্রহণ করে নিয়েছেন, এবং যিনি একটি কথা বলেন, একটি স্লোগান দেন, কুমিল্লা এগুবে বাংলাদেশ, এবং পাশাপাশি তিনি আরো একটি স্লোগান দেন, সেটি হলো হুইচ কুমিল্লা থিংস টুডে বেঙ্গল থিংস টুমরো। তো তিনি কোভিড যখন লকডাউন যখন শুরু হয়, তিনি রাস্তায় নেমে নতুন আরেকটি স্লোগান দিলেন, আপনারা ঘরে থাকুন, আমি রাস্তায় আছি, আপনাদের সকল দায়িত্ব আল্লাহর রহমতে আমার হাতে, আমি ঘরে ঘরে খাবার পৌঁছে দেব। তার এই স্লোগান এবং তার কর্মীদের কার্যক্রম দেখে আমারও মাথায় বিষয়টি প্রথম এভাবে হিট করেছে যে আমার অনেক ছাত্রী দূর দূরান্তে গ্রামে আছে, ওরাও হয়তো এই লকডাউনে পড়ে অনেকেই মানবেতর জীবন যাপন করছে। আমি অ্যাডভান্স জুমে আমার শিক্ষকদের সাথে একটি মিটিং করে নিলাম এবং তাদের ম্যান্ডেট নিয়ে আমি ছাত্রীদেরকে সহযোগিতা কাদের প্রয়োজন, একদম রিসেন্ট সহযোগিতা যাদের প্রয়োজন, তাদেরকে শার্প সহযোগিতা যাদের প্রয়োজন, তাদেরকে আহ্বান জানালাম ফেসবুকে নক করার জন্য। এবং আমার শিক্ষকরা তাদের নিজস্ব বেতনের টাকা থেকে টাকা প্রদান করলেন। প্রায় 5 লক্ষ টাকা আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে ইন কাইন্ড অ্যান্ড ক্যাশ বিতরণ করলাম। এই দিয়ে শুরু। রাষ্ট্রীয়ভাবে যেদিন সিদ্ধান্ত হয়, সম্ভবত ওই দিনটি ছিল 23 এপ্রিল, যে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে হবে স্কুল লেভেলে। তার আগের দিন আমার কলেজের একজন তরুণ শিক্ষক, বাংলার লেকচারার, তিনি একটি রেকর্ডের ক্লাস আমার ফেসবুক গ্রুপে আপলোড দিলেন, এবং এটি দেখে আমি খুব পুলকিত হলাম, অনুপ্রাণিত হলাম, এবং তার সাথে কথা বলে আমি এটি নিশ্চিত হলাম যে এইভাবে ক্লাস করা সম্ভব। পরের দিনই ঘোষণাটি আসলো এবং আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমার এখানে ছাত্রীদের সাথে, আমারটা যেহেতু মহিলা কলেজ, ছাত্রীদের সাথে সংযোগ রক্ষা করার জন্য, 1-to-1 সংযোগ রক্ষা করার জন্য প্রতি 30 জন বা 25 জন ছাত্রী নিয়ে একটি গ্রুপ করা আছে এবং একজন গাইড টিচার এর দায়িত্ব পালন করেন। আমি নির্দেশনা জারি করে দিলাম সকল শিক্ষককে যে আপনারা ছাত্রীদের সাথে কথা বলেন, কে কি অবস্থায় আছে, এবং আমরা ক্লাস নেওয়া শুরু করব এভাবে। মানে আমরা ক্লাস আপলোড দিব আমাদের গ্রুপগুলোতে, আমরা আপলোড দিব আমাদের পেজে, এবং বাই দিস টাইম একটি ইউটিউব চ্যানেলও খুলে নিলাম। তো সংযোগটা এভাবে রক্ষা হয়েছে। আমরা ওদেরকে ক্লাসগুলো রেকর্ড করে প্রথম করেছি, আর দ্বিতীয়ত আমি কয়েকবার লাইভে, ব্যক্তিগতভাবে লাইভে গিয়েছি, তাদের সমস্যার কথা শুনেছি, তাদের সাথে কথা বলেছি, এবং আমার ফোন এবং ফেসবুক লাইনগুলো, অর্থাৎ আমার যতগুলো পার্সোনাল মিডিয়া আছে, আমি এগুলো আমার সব লেভেলের, একাদশ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমার সব লেভেল ছাত্রীদের জন্য ওপেন করে দিলাম এবং তাদেরকে আহ্বান জানালাম, ইউ ক্যান শেয়ার এভরিথিং উইথ মি। তোমার পারিবারিক সমস্যা, তোমার ঘরের সমস্যা, তোমার ভাতের সমস্যা, যে কোনো সমস্যা তুমি আমার সাথে শেয়ার করবা। এবং আপনাকে আমি এই জায়গায় খুব প্লিজ, এর মধ্যে যখন আমার কার্যক্রম চলছে, আমি জুনের 1 তারিখে কোভিডে আক্রান্ত হয়ে গেলাম, এবং এই আক্রান্ত হওয়ার পরে যেটি আমি সুস্থ হওয়ার পরে দেখেছি, আমার ছাত্রীরা এভাবে আহ্বান জানিয়েছে ফেসবুকে, বিভিন্ন মিডিয়াতে, যে আপনারা, আমার ছাত্রী বন্ধুরা এবং আপনার অভিভাবক যারা আছেন, সুধীজন যারা আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা তাহাজ্জুদ নামাজ পড়ে আমাদের প্রিন্সিপাল স্যারের জন্য দোয়া করেন, তিনি যেন সুস্থ হন। আমি ছাত্রীদের এই ভালোবাসাটি পেয়েছি। আসলে শিক্ষকের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে শিক্ষার্থীদের ভালোবাসা, এবং সেই শিক্ষার্থীরা যখন দুর্দিনে ভালোবাসাটা
দেয় এবং নিজে নয় শুধু অন্যদেরকে সম্পৃক্ত করে, সেটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ স্যার, আপনি যেটা বলছিলেন। এবং জি, এবং বিলাপ করে আমার স্টুডেন্টরা কান্না করেছে, ফোন করে বিলাপ করে কান্না করেছে। এটি বিরল প্রাপ্তি। কিন্তু আমার একজন কলিগ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, যে উনি আমাকে বলতেছেন, স্যার সম্ভবত আপনি একমাত্র প্রিন্সিপালরা কোনোদিন তার কলিগের কাছে ভালো হয় না, আপনি একমাত্র প্রিন্সিপাল যে প্রিন্সিপালের জন্য আপনার কলিগরা বিলাপ করে কান্না করেছে। ছাত্রীরা তো করেছে, আপনার কলিগরা বিলাপ করে কান্না করেছে। হ্যাঁ, কারণ জুনের ওই সময়টাতে তো মানুষ অনেক বেশি ভয়ে ছিল, যদিও এখন করোনা আক্রান্ত হয় মানুষ এখন অনেকটাই বুঝে গেছে যে কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে। কিন্তু ওই সময় তো মানে স্বামী স্ত্রীর লাশ দেখতে যেতে পারেনি, স্ত্রী স্বামীর লাশ দেখতে যেতে পারেনি বা যায়নি। তো সেগুলো অবশ্যই সন্তান বাবা এই ঘটনাগুলো ঘটেছে। তো আমি এখানেও গ্রেটফুল। আমার এই যে ছেলে আমাকে এখন সহযোগিতা করলো, আমার বড় ছেলে, সে আমাকে জড়িয়ে ধরে বলছে, বাবা মরে গেলে একসাথে মরে যাবে। আমার এক সপ্তাহ পরে আমার মিসেসেরও করেছে, অ্যাটাক হয়েছিল এবং আমরা খুব সিভিয়ারলি ভোগ করেছি। আমি 39 ডেজ অ্যান্টিবায়োটিক নিয়েছি, 39 ডেজ। আমার মিসেসের স্যাচুরেশন 70-এর নিচে নেমে গিয়েছিল, এরকম ঘটনাও ঘটেছে আর কি। তো আল্লাহ রক্ষা করেছে। আমার এই সুধী আমার বন্ধু মহল, আমার ছাত্রীরা সবাই দোয়া করেছে। তো যেটি বলছিলাম, এই ছাত্রীদের সাথে এই কানেকশনটা, এমনিতেই আমি ছাত্রীদের সাথে খুব বন্ধু বৎসল। আমি যেখানেই চাকরি করেছি আমি চেষ্টা করেছি এটিকে নিজের মতো করে কাজ করার জন্য। যেমন আমি কলেজ পরিদর্শক ছিলাম, মোর দেন 150 কলেজ আমি 2 বছরে ভিজিট করেছি। আমি কোনো কলেজে কাউকে হ্যারাস করেছি তার কার্যক্রমের জন্য এরকম কোনো রেকর্ড আমার নেই। ভুল মানুষ করবে, আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি, ছাত্রদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি। এমনিতে তো শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান তো কারেকশনের জন্য, কারেকশনই তো শিক্ষা, এবং সেটা তো এটি আমাদের মূল উদ্দেশ্য, এটি আমাদের মূল ব্রত, এটি আমাদের মূল উদ্দেশ্য। তো আমি যেটি বলছিলাম, তো আমি এভাবে আমি ওপেন করে দিয়েছি। তেমনি ভাবে আমার সহকর্মীরা, আমার প্রায় 60 জন সহকর্মী, তারা প্রত্যেকেই এভাবেই ছাত্রীদের সাথে সম্পৃক্ত থেকেছে এবং ছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা কথা বলেছে, যেটি সম্ভব হয়েছে সমাধান দিয়েছে, যেটি সম্ভব হয়নি আমার সাথে শেয়ার করেছে। মোট কথা, আমরা প্রথম দিকের যে প্যানিক যে সিচুয়েশনটা ছিল, ওই সিচুয়েশনটায় আমরা ফিজিক্যালিও না হলেও আমরা সকল মিডিয়ার মাধ্যমে আমার স্টুডেন্টদের সাথে, অভিভাবকদের সাথে আমরা কানেক্ট থাকার চেষ্টা করেছি। স্যার, একটা জিনিস একটু জানতে ইচ্ছে করছে স্যার, যেহেতু আপনি আপনার প্রতি যে ভালোবাসা বা যেটা আছে, আপনার এখানে এইচএসসি স্টুডেন্ট কি পরিমাণ ছিল? এইচএসসি যারা এবার পরীক্ষা দিল, হ্যাঁ, যারা কোয়ালিফাই করলো বিকল্প পদ্ধতিতে, যারা মূল্যায়ন পেলো, এই সংখ্যা যারা পরীক্ষা দিত, এটাই বলতেছি, এটি 16.5 16.5 1650 ছিল এইচএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী। বা অনেক 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 স্টুডেন্ট তার মানে। জি জি। আচ্ছা, তো এখন এই জিনিসটা স্যার এখন চারিদিকে আলোচনা হচ্ছে, বাট আমাদের এখন আমরা দেখতেও পাচ্ছি ইভেন ইউজিসি ইনভলভ হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ইনভলভ হয়েছে যে তাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো কিভাবে হবে, অ্যাডমিশনটা কি হবে, কিভাবে নেবে, এবং অভিভাবকরা একটা সময় পর্যন্ত উদ্বিগ্ন ছিল, শিক্ষার্থীরাও ছিল যে এইচএসসি পরীক্ষাটা কবে হবে, কিভাবে হবে। তো এখন সেই উদ্বিগ্ন হওয়ার ব্যাপারটা থেকে একটা সিদ্ধান্তে এসছে, একটা বিকল্প মূল্যায়নের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করার সুযোগ পাবে এবং তাদের জীবন থেকে কিছুটা সময় চলে গেলেও অন্তত অত বেশি ক্ষতি যাতে না হয়, সেই সবকিছু মাথায় রেখে এটা করা হয়েছে। এবং তারা শিক্ষা কার্যক্রমটা তো পূর্ণাঙ্গই শেষ করেছে, শুধু পরীক্ষাটাই হয়নি। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়া বা নানা জায়গায় অনেক ক্ষেত্রে অনেকে এই পরীক্ষা না নেওয়াটা বা পরীক্ষা না হওয়াটাকে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি করছে। অর্থাৎ আমরা পরীক্ষা দেই না, কেউ হয়তো বলছে অটো পাস, কেউ হয়তো বলছে
যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পরে যেমন কিছু প্রমোশন বা পাস হয়েছিল তুলনা করছে। কিন্তু অনেকেই বলছেন যে আসলে মহান স্বাধীনতা যুদ্ধের সময় মানুষ তো আসলেই একটা দীর্ঘ সময় পড়াশোনাই করতে পারেনি, কিন্তু আমাদের যারা এইচএসসি উত্তীর্ণ হলো তারা তো আসলে পড়াশোনার কাজটা ঠিকই করেছে, শুধু পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে তাদের থেমে যেতে হয়েছে, তাদের টেস্ট হয়েছে, প্রি টেস্ট হয়েছে, সবই তো হয়েছে। এই জায়গাটায় আপনি পরীক্ষার 8 দিন আগে, পরীক্ষা শুরু হওয়ার 8 দিন আগে, হ্যাঁ, তো এই যে বিশাল একটা জনগোষ্ঠী যারা তাদের দিকের সব দায়িত্বই পালন করেছে, তাদের মনোবলটাকে শক্ত রাখার জন্য আপনি কি পরামর্শ দেবেন? তারা এই সমস্ত কথায় যদি কান দেয়, মনটা যদি ভেঙে যায়, তাহলে তো ক্ষতি হয়ে যাবে, নাকি আপনি কি মনে করেন? আমি মনে করি এ বিষয়ে কান দেওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ নেই এ কারণে আপনি যে কথাগুলো বলেছেন এগুলো খুব ভালো কথা, আমি এই জায়গায়ও যেতে চাই না। আমি যেটি বলতে চাই, আমরা একটা টাকাফ অবস্থায় আমরা পড়ে গিয়েছিলাম। আমাদের সন্তানরা ঘরে বন্দী থেকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাদের পরীক্ষার জন্য যে প্রস্তুতিটা তারা গ্রহণ করেছিল এটিতে ক্ষয় ধরছিল, কারণ সে মানসিকভাবেই অসুস্থ হয়ে পড়ছিল ঘরে বন্দী থাকার কারণে। তার উপর এটি একটি প্রেশার ছিল যে কখন পরীক্ষা হবে, কখন পরীক্ষা দিতে যাব, এই একটি প্রেশার তার ছিল। সেখানে আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তটি দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, শিক্ষামন্ত্রী এবং উপমন্ত্রী, এই সিদ্ধান্তটি যথাযথ সিদ্ধান্ত। আপনি 72 সালের কথা বলেছেন, আমরা 71 সালে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, আমরা সম্ভ্রম দিয়ে স্বাধীন দেশ অর্জন করেছি। 72 সালে কয়জন কিভাবে পাশ করেছে এটি নিয়ে যারা প্রশ্ন উত্থাপন করেন তাদেরকে আমি অর্বাচীন হিসেবে চিহ্নিত করব। যেখানে মানুষের ঘরের জায়গা ছিল না, জঙ্গলে বনে জঙ্গলে থেকেছে, উদ্বাস্ত থেকেছে, তার তো বইয়ের সাথে সম্পৃক্ততা নেওয়ার সুযোগই ছিল না। ঠিক তেমনি ভাবে এবারের আমাদের যারা ইয়ে দিয়ে সরকারি বিবেচনায় তাকে তো এভাবে কিন্তু উঠিয়ে দেওয়া হচ্ছে না, এখানেই অবমূল্যায়নটা হচ্ছে। যারা নেগেটিভ কথাগুলো বলছেন তারা পজিটিভটা দেখার চেষ্টা করছেন না, তাকে কিন্তু একদম অবমূল্যায়ন করা হচ্ছে না। সে অলরেডি 2টো সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং এবার যারা পরীক্ষা দিত তারা 3টি সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তারা পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তারা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তো তাদের কেন্দ্রীয় মূল্যায়ন কিন্তু হয়েছে, এটি কোনোভাবেই আমি অস্বীকার করতে পারবো না, কেউই অস্বীকার করতে পারে না। যদি কেউ অস্বীকার করে আমি তাকে জ্ঞান পাপী বলবো, আপনি যে অর্থেই নেন। এবং শ্রোতা দর্শকদের মধ্যে যারা আছেন তারাও কেউ যদি শুনে আমার কথায় রাগ করেন, আমার কিছু বলার নেই, তারা জ্ঞান পাপী। কারণ আমার সন্তান 3টি সার্টিফিকেট অর্জন করেছে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তো আমরা এই অবস্থায় গোটা পৃথিবী যেখানে অচল, আমি কোন ভরসায় আমার ছেলেকে, আমার সন্তানকে তার বাঁচার চিন্তা না করে তাকে আমি পড়ার পরীক্ষার টেবিলে বসিয়ে দিব? না, আমি মনে করি এটি অনেক যৌক্তিক হয়েছে যে তার আগের যে রেজাল্ট আছে ওই রেজাল্ট গুলোর সাথে কম্পেয়ার করে তার জন্য। হ্যাঁ, এর মধ্যে কেউ যে ক্ষতিগ্রস্ত হবে না তা না, কিন্তু আবার কেউ অটোমেটিক যে কোনো একটা এরকম পরিস্থিতিতে কেউ ক্ষতিগ্রস্ত হয়, কেউ সুবিধা অর্জন করে, এটি স্বাভাবিক, আমাদেরকে এটি মেনে নিতে হবে। আমি আমার সন্তানদের প্রতি আমার আহ্বান থাকবে, কে কি বলছে, কোন মিডিয়ায় কি আলোচনা হচ্ছে, কোন পত্রিকায় কি লিখেছে, এগুলোর প্রতি তোমার তাকানোর প্রয়োজন নেই। তুমি তোমার যোগ্যতা দিয়ে এগিয়ে যাবে, তুমি তোমার যোগ্যতা দিয়ে মেডিকেলে ভর্তি হবে, তুমি তোমার যোগ্যতা দিয়ে বুয়েটে ভর্তি হবে, তুমি তোমার যোগ্যতা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তোমার যোগ্যতাই তোমাকে তোমার আসনটি চিহ্নিত করে দিবে। তোমাকে তুমি অটো পাস দিয়ে এসছো না সার্টিফিকেট ছাড়া এসছো, এটি মুখ্য বিষয় আমার কাছে নয়। তোমার যোগ্যতাই প্রমাণ করে দিবে যে নিন্দুকের মুখে চুনকালি দিবে। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি খুব স্পষ্ট করে এবং অনেক অনেক বেশি স্বচ্ছতার সাথে কথাটা বলেছেন এবং আজকের তরুণ প্রজন্মদের
মধ্যে এখন যদি আমরা এই সমস্ত হতাশা ঢুকিয়ে দেই, হীনমন্যতা ঢুকিয়ে দেই, প্রশ্ন আসে না। আমার কোনো সুযোগ, আমার কোনো অধিকার নেই। আমার এই সন্তানটি 2041 সালের বাংলাদেশ গড়ার কারিগর হবে, এটি আমাকে মাথায় রাখতে হবে। এবং আমার এই সন্তান তথ্য প্রযুক্তি জ্ঞানে এতটাই ঋদ্ধ, আমি যে লেখাপড়া করেছি, আপনি যে লেখাপড়া করেছেন, আমরা তার মেধার ধারে কাছেও নাই। তার মেধা যে জায়গায় আছে আমাকে সেটাই মূল্যায়ন করতে হবে। আমি আমার মতো করে চিন্তা করে কথা বললে হবে না। আমাদের এটা আপনি দেখবেন আমাদের বুদ্ধিজীবীরা, বিশেষ করে যারা বেশিরভাগ আমার কাছে, আমি এই পর্যন্ত টকশো যারা দেখেছি, যেগুলো দেখেছি, পেপারে লেখা টাকা যারা যেগুলো দেখেছি, বেশিরভাগই কিন্তু শিক্ষা পরিবারের লোকজন এটির অনেকেই এটির বিপক্ষে কথা বলার চেষ্টা করেছেন। তো আমি সেই ক্ষেত্রে একটি কথা বলি সব সময়, আমরা শিক্ষা পরিবারের লোকজন জ্ঞানী, তো আমাদের জ্ঞানটা এত বেশি যে আমরা আমাদের পরবর্তী অবস্থানটা কিরকম, মানে আমি এটি বুঝাতে চাচ্ছি। আমি এখন বিশ্ববিদ্যালয়ের, আমি এখন একটা কলেজের শিক্ষক, বাট একজন প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে আমি যদি থাকতাম তাহলে ওই বাচ্চাটার সাথে আমার কি ব্যবহার হতো এটা আমি বুঝি না। অর্থাৎ আমি এমএ পাস করে এসেছি, আমি মনে করি ক্লাস 8-এর বাচ্চাটার জ্ঞানও এমএ পাসের মতো থাকতে হবে। এটি ঠিক না, এটি ঠিক না। এতে আমার বাচ্চাকে অপদস্থ করা হয়, আমার বাচ্চাকে হেয় করা হয়, তাকে মানসিকভাবে হ্যারাস করা হয়। এটি করার অধিকার নেই। আপনি একটা জিনিস কিন্তু আপনি আপনার কথাতে যদি অন্য প্রসঙ্গ বলেছেন, সেটাকে অনেকেই বলে থাকেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার এটা একটা বড় সমস্যা, যে আমরা নিজেকে দিয়ে সবাইকে বিচার করি। অর্থাৎ আমি মনে করি যে সবাই আমার মতো বুঝবে, কিন্তু সবাই যে একভাবে বোঝে না। সবার যে বোঝার বিভিন্ন মাত্রা আছে, সেইটা বোঝাটা তো শিক্ষকের খুব খুব বড় কাজ। সেটা না বুঝে কি আসলে কারো শিক্ষকের কাজই এটা, শিক্ষকের কাজই এটা যে আমার ছাত্র কতটা আমাকে ধারণ করতে পারছে, সে কতটা নিতে পারছে আমার কাছ থেকে, এইটা যদি আমি না বুঝতে পারি তাহলে আমি শিক্ষক না, কোনোভাবেই আমি কোনোভাবেই শিক্ষক না। অনেক অনেক ধন্যবাদ স্যার। এটাও খুব স্পষ্ট কথা আপনার, যে শিক্ষককে বুঝতে হবে যে আমার ছাত্র কোথায় বুঝতে পারছে এবং কোথায় বুঝতে পারছে না। আমরা তার ক্যাপাসিটিটা আমাকে বুঝতে হবে। জি স্যার, এই জায়গাটায় আমরা যদি একটু অন্য জায়গায় যাই, যে এই যে যারা এইচএসসি পাস করলো বা যারা কোয়ালিফাই করলো, তারা তো মাঝখানে অনেকদিন পড়াশোনা নিয়ে অনেক ডিলেমার মধ্যে ছিল, যে তারা কবে পরীক্ষা হবে, বা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে অন্তত 15 দিন আগে জানানো হবে। অনেকেই আছে যারা 15 দিন আগে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা ভেবে হয়তো পড়াশোনা থেকে একটু দূরে সরে গিয়েছিল। এই যে পড়াশোনার যে হ্যাবিটটা নষ্ট হয়েছে, এই হ্যাবিটটা ফিরিয়ে আনার জন্য আপনার কলেজে বা কলেজের কোনো আলাদা দায়িত্ব আছে বলে আপনি মনে করেন কিনা, তাদের এই উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে? আমরা এই বিষয়টি নিয়ে বিভিন্নভাবে আলোচনা করেছি। আমি গত পরশুদিন আমার কলেজে এটি প্রোগ্রাম ছিল, অনলাইন পদ্ধতিতে পাঠদানকে কিভাবে আরো আকর্ষণীয় এবং ইয়ে করা যায়, অর্থবহ করা যায়। নায়েমের একজন বিষয় বিশেষজ্ঞ থাকার কথা ছিল, কিন্তু তার শ্বশুর মারা যাওয়ার কারণে উনি থাকতে পারেননি। আমাদের টিটি কলেজের একজন শিক্ষক, আইসিটি জ্ঞান মানে এক্সপার্ট, তাকে দিয়ে আমরা প্রোগ্রামটা পরবর্তী সময় পরিচালনা করিয়েছি। ওখানেও এই কথাটি এসছে যে আমরা যে বাচ্চাদের যে গ্যাপটি হয়েছে, তাদের মানসিক যে বৈকল্যটি দেখা দিয়েছে এবং তাদেরকে পড়া থেকে যে তারা কিছুটা সময় ডিটাচড হয়েছে, এবং এইটাও আমরা মূল্যায়ন করি না। কিন্তু আমরা সব কথা যে বলি, আমরা বলার জন্য বলি আমার কাছে মনে হয়, এবং আমি ভেবে চিন্তে কথা বলি না। লেখাপড়া এমন একটা জিনিস, আপনি শিক্ষকতার সাথে জড়িত আছেন, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী, আপনার জ্ঞানের পরিধি অনেক বড়, আপনার ক্ষেত্রটা অনেক বড় বলে আমরা শিক্ষকরা এটিও বিবেচনা করি না। একটা ছাত্র যখন 10 দিন বই থেকে বিচ্ছিন্ন থাকে, তখন তার পড়ার প্রতি একটা অনীহা চলে আসে। এটি আমাদের ক্ষেত্রেও ঘটেছে। কিন্তু আমি যখন একাধারে 2 মাস ক্লাসে যাই না, আমার এরপরের ক্লাসটাতে গেলে ওই ক্লাসটা ফ্রুটফুল হয় না, কিন্তু হয় না। তো আমরা এই জায়গায় বিবেচনা করি না, আমরা শুধু বাচ্চাদের দোষ দিতে থাকি। বাচ্চারা এই
7-8 মাসে গৃহবন্দী থেকে তারা একদম অ্যাডজাস্টেড হয়ে গেছে, তার মেধাতেও আঘাত এসছে, আমি মনে করি মানসিক আঘাত তো এসছে, মেধাতেও আঘাত এসছে, পাশাপাশি সে বই থেকে সরে গেছে। তো তাকে কিভাবে আনা যায়? তো একটা ভালো দিক আমার কাছে মনে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি কুমিল্লাতে, এটা অন্য কোথাও হচ্ছে কিনা আমি জানি না। আমি চেষ্টা করেছি এবং আমি চেষ্টা করে যাচ্ছি, আমার শিক্ষকরা এখনো আমার ওই ছাত্রীদের সাথে কথা বলেন, অর্থাৎ যারা এভাবে সার্টিফিকেটটা পাবে, তাদের রেজাল্ট মূল্যায়নটা এভাবে হবে, তাদের সাথে এখনো কথা বলেন। এবং আমি বলে দিয়েছি, এই পরশুদিনও বলে দিয়েছি যে আপনারা ছাত্রীদের সাথে কথা বলবেন, কারণ যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না হয় ওরা আমার ছাত্রী, ওদের সাথে কথা বলবেন এবং ওদেরকে গাইডলাইন দিবেন যে এতদিন তোমাদের এই সিচুয়েশন ছিল, যেহেতু এখন পরীক্ষা হবে, তোমরা একটু একটু আস্তে আস্তে বইয়ের সংস্পর্শে আসো, তাকে একটা টিপস দেন, তাকে একটু মানসিক জোর দেন যে এইভাবে পড়লে তুমি বিশ্ববিদ্যালয়ে কোয়ালিফাই করতে পারবা, এইভাবে করলে তুমি মেডিকেলে কোয়ালিফাই করতে পারবা। এটি একটি দিক আমার পক্ষ থেকে আমি করে যাচ্ছি, চলছে আমার এখান থেকে। আরেকটা দিক হলো কুমিল্লাতে আমি লক্ষ্য করছি স্টুডেন্টরা আস্তে আস্তে টিচারদের সাথে ফিজিক্যালিও কানেক্টেড হচ্ছে। বিভিন্ন বিশেষ করে আমি যে জায়গাটায় থাকি ভিক্টোরিয়া কলেজের সামনে, রানীর দিঘির পার, মহিলা কলেজ থেকে এই জায়গাটা খুব শিক্ষকদের ক্রাউডেড এরিয়া, এবং স্টুডেন্টদেরকে আমি মোটামুটি যে খোলা অবস্থায় যে অবস্থাটা ছিল ওই ক্রাউডনেসটা ফিরে আসছে, স্টুডেন্টরা ইনভলভ হচ্ছে। আমার কাছে মনে হয় ওদের ওই যে ভীতিটা বা মানসিক যে জড়তাটা, এটি ওরা আস্তে আস্তে কেটে যাবে আমার মনে হয়। পরীক্ষা অর্থাৎ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগেই ওরা নিজেদেরকে আবার আগের পারফরমেন্সে নিয়ে যেতে পারবে বেশিরভাগ ক্ষেত্রে, আমি আশাবাদী। আমাদের এই যে অনুষ্ঠানটা আমরা যে বলছি আধুনিক শিক্ষায় সক্রিয় প্রিন্সিপাল, এই অনুষ্ঠানের কিন্তু একটা খুব বড় উদ্দেশ্য হচ্ছে স্যার, এই যে আপনাদের মতো প্রিন্সিপাল মহোদয়রা যে তাদের মতো করে ভেবে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় নতুন নতুন কাজ করছেন, সেইগুলো দেশবাসীর কাছে আরো বেশি পরিচ্ছন্নভাবে উপস্থাপন করা। এবং আপনার অনেক শিক্ষার্থীরা এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব যারা দেখছেন অনুষ্ঠানটা তারা একটু শেয়ার করবেন, আপনাদের প্রত্যেকের পার্সোনাল পেজে এই প্রোগ্রামটা একটু শেয়ার করবেন, আলোচনা সমালোচনা এবং কমেন্টস লিখবেন, কারণ আপনাদের আলোচনা সমালোচনা বা শেয়ার করার ভেতর দিয়ে কিন্তু আমরা একজনের কাছ থেকে আর একজন শিখতে পারি, এবং যে শিক্ষাটা এই মুহূর্তে আমাদের দরকার। কারণ করোনা কিভাবে হ্যান্ডেল করতে হবে, করোনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে টেনে নিয়ে যেতে হবে, এর কিন্তু কোনো ট্রেনিং আমাদের কারোরই ছিল না, এবং এটার কিন্তু কোনো সিলেবাসও নেই যে সেইটা আমরা শিখে এসে এখানে করব। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আপনি একটু মেমোরাইজ করার চেষ্টা করেন। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে যখন বললেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ব, এটি তখন অনেকের কাছে উপহাসের বিষয় ছিল। বাট আজকের এই দিনে করোনা মহামারী আমাদেরকে এই শিক্ষাটি দিয়ে গেছে যে শেখ হাসিনা ওই দিন যে উদ্যোগটি নিয়েছিলেন, ওই উদ্যোগটি যদি না নিত তাহলে বাংলাদেশ 100 বছর পিছিয়ে যেত, আমাদের প্রজন্ম একদমই শিক্ষার আলো থেকে বঞ্চিত হতো। আমরা মনে করি এই তথ্য প্রযুক্তির আমাদের দেশে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা সর্বোচ্চ সুবিধা অর্জন করেছে, সর্বোচ্চ সুবিধা অর্জন করেছে। অনেক ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনি কথার মাঝখানে বলেছেন যে এখনকার প্রজন্ম তথ্য প্রযুক্তির সহযোগে আমাদের চেয়ে অনেক স্মার্ট, অনেক অগ্রসরমান, তারা অনেক কিছু বোঝে, এবং আপনি নিজেই অনুষ্ঠানটা শুরু করার জন্য আপনার নিজের সন্তানের সাহায্য নিচ্ছেন, অনেক শিক্ষক তার সন্তানের সহযোগিতা নিয়েছেন, এবং অনেক শিক্ষকও শিক্ষার্থীর সহযোগিতা নিয়েছেন। এবং এবার কিন্তু আমি নিজেও দেখেছি আমার অনেক শিক্ষার্থী আসলে অনেক বিষয় আমার চেয়ে অনেক ভালো জানেন, বোঝেন, এবং অনেক বেশি হৃদয়বান তারা। অর্থাৎ শিক্ষকের এই টেকনোলজিতে অ্যাডাপ্ট করতে একটু কষ্ট হচ্ছে, এটা নিয়ে কিন্তু তারা উপহাস করেনি। যদিও আমরা একদল মানুষকে দেখেছি যারা তাদের নিজেদের ব্যবসায়িক প্রয়োজনে অনেক সময় উপহাস করেছে, কারণ আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে কিছু ট্রল বের করতে পারলে সেই ট্রল দেখে মানুষ এক ধরনের ইনকাম করে, ট্রল তৈরি করে একটা উদ্ভট কিছু। এটি আসলে আমাদের তো, আমরা তো, আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
আপনার বাইরে যাওয়ার সুযোগ হয়, বাইরের সাথে লেখাপড়ার একটা কানেক্টিভিটি দেশে বসেও হয়, যেটা আমাদের কলেজ লেভেলে আমরা যারা আছি, মফস্বলে যারা আছি, আমাদের এই সুযোগটা কম। আপনি বাইরের সাথে খেয়াল করলে দেখবেন, যেমন এই প্যান্ডেমিক আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছে, যেগুলো আমাদেরকে আমার এই কয়েকদিন আগে আমার এক বন্ধু ফোন করেছে আমেরিকা থেকে, যে মাস্ক কেলেঙ্কারি আমেরিকাতেও হয়েছে। মাস্ক কেলেঙ্কারি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক হয়েছে, তুমুল ঝড় উঠেছে। আমাদের দেশে শুধু যে আমাদের দেশেই হচ্ছে, শুধু এটি নয়, এই যে একটা স্বার্থান্বেষী মহল, তারা স্বার্থ আদায় করে নিজেদের। আমাদের দেশে অন্য দেশের চেয়ে অন্য দেশেও এরকম স্বার্থান্বেষী মহল আছে, তো তারাও স্বার্থ আদায় করে। পার্থক্যটা হলো এই জায়গায়, আমাদের দেশের স্বার্থান্বেষী মহলটা তার স্বার্থটা আদায় করতে গিয়ে মূল ব্যবস্থাটাকে ধ্বংস করে দেয়। ওই যে একটা গ্রামে আমাদের একটি কথা প্রচলিত ছিল যে অন্তত এই মরিচ গাছটা তুলো না। আমাদের দেশের স্বার্থান্বেষীরা ওই গাছটা উপড়ে ফেলার চেষ্টা করে। এ কারণে এই যে ব্যবসার কথাটা বলেছেন, তারা এই সুযোগে অনেক কিছু নিয়ে শিক্ষার ক্ষেত্রেও অনেক ব্যবসা করেছে। এবং আমি এখনো মনে করি, আমি বেশ কয়েকটা টক শোতে, এরকম অনলাইন টক শোতে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলাম যে মাননীয় শিক্ষামন্ত্রীকে আহ্বান জানিয়েছিলাম যেন আমাদের দেশের মোবাইল কোম্পানিগুলোকে বাধ্য করা হয়। গোটা বিশ্বে যেখানে শিক্ষক এবং ছাত্রদেরকে বিনা পয়সায় এই সময়ে তাদেরকে এমবি দেওয়া হইতেছে, মোবাইল সেবা দিতেছে, আমাদের দেশ থেকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা তারা এখান থেকে কামাই করে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের সন্তানরা ঘরে বন্দী হয়ে আছে, ওরা আমাদেরকে ছাড় দিতে পারবে না। এই যে ব্যবসায়িক, এই মেল ব্যবসায়িক যে প্রতিযোগিতা, এটি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। ধন্যবাদ। আপনাকে একটু আমি থামিয়ে দিলাম, অনেক ধন্যবাদ। না না না, কোনো অসুবিধা নাই স্যার, আপনার ভেতরে যে ফ্লোটা আসবে সেটা তো দেখবে। আপনার কলেজের উপর একটা ছোট্ট ডকুমেন্টারি বা একটু ফুটেজ আমরা সংগ্রহ করেছি, সেটা একটু দেখাবো একটু পরেই। আমি অনুরোধ করব যে আমাদের টেকনিক্যাল টিম সেটা রেডি রাখবে। তো সেই জায়গাটায় আমরা যেটা বলবো, আমাদের এই জায়গাটায় খুব বড় বিষয় আপনি অবতারণা করেছেন, যে যখন মানুষ কোনো বিপদে পড়ে তখন সেইটাকে নিয়ে আসলে কোন রকম রঙ্গ তামাশা করা, সেটাকে নিয়ে মজা দেখা, সেটি কিন্তু এক ধরনের মানসিক রোগ। যেমন কলার খোসায় বিকৃতি, রোগ না, মানসিক বিকৃতি। হ্যাঁ, এবং যখন কলার খোসায় কেউ পা পিছলে পড়ে যায়, তখনও দেখা যায় আমরা অনেক সময় বেকুবের মতো হাসি, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না যে এই লোকটা বিপদে পড়েছে। এখন এই লোকটা পা ভেঙেছে, এটা আমার মাথায় কাজ ঢোকে না। তো এই বিকৃতি বা মানসিক অসুস্থতা, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো আমরা স্যার আপনার কলেজটা একটু দেখে আসি, কারণ দর্শক যারা আমাদের কথা শুনছেন, আপনার কলেজটা একটু দেখে আসলে তাদের হয়তো আরেকটু ভালো লাগবে। চলুন আমরা একটু দেখে আসি। হ্যাঁ, ঐতিহ্যের প্রাচীন শহরে ছাত্রীদের স্বপ্নের শিক্ষাঙ্গন কুমিল্লা সরকারি মহিলা কলেজ। প্রত্নতত্ত্বের নিদর্শন সমৃদ্ধ খাদি, কুটির শিল্প, মৃৎশিল্প, রসমালাই ও শিক্ষা সংস্কৃতির পাদপীঠ হিসেবে খ্যাত সমতটের প্রাচীন জেলা কুমিল্লা। আর এই শহরেই অর্ধশত বছর ধরে নারী শিক্ষা প্রসারে অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে কুমিল্লা সরকারি মহিলা কলেজ। ঐতিহ্যের প্রাচীন শহর কুমিল্লায় সরকারি মহিলা কলেজ এখন মেয়েদের স্বপ্নের শিক্ষাঙ্গন। উইমেন্স কলেজ নামে পরিচিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি কুমিল্লা শহরের ঐতিহাসিক রানীর দিঘি থেকে মাত্র 200 গজ দক্ষিণ পূর্বে মনোহরপুর এলাকায় 5 একর জমির উপর 1960 সালে প্রতিষ্ঠিত হয়। এই কলেজের ছাত্রী সংখ্যা প্রায় 7,500। ছাত্রী সংখ্যা ও বিষয়ের দিক থেকে চট্টগ্রাম বিভাগে মেয়েদের কলেজের মধ্যে কুমিল্লা সরকারি মহিলা কলেজ একটি অন্যতম শিক্ষাঙ্গন। অর্ধশত বছর আগে মিটমিট করে জ্বলে থাকা জ্ঞানের প্রদীপ শিখা নিয়ে যাত্রা শুরু হয়েছিল কুমিল্লা সরকারি মহিলা কলেজের। কালের পরিক্রমায় আজকের সময় এই কলেজ শিখা চিরন্তন রূপ নিয়ে আলোর ব্যাপ্তি ছড়িয়েছে কুমিল্লা অঞ্চলে। তাই নিঃসন্দেহে বলা যায়, মেধা ও প্রতিভা বিকাশ সহ এই কলেজ নিরাপদ ও রাজনৈতিক গোলযোগ মুক্ত মনোরম পরিবেশে ছাত্রীদের শিক্ষা গ্রহণের অন্যতম প্রতিষ্ঠান।
আই জাস্ট থ্রিলড, আই এম স্পিচলেস। কোত্থেকে এটি সংগ্রহ হলো এভাবে? করলাম, আপনি দেখেননি এটা? না, বেশ একটা আসলে কুমিল্লা বলে কথা, কারণ কুমিল্লার শিক্ষার্থীরা, আমাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আছে যারা কুমিল্লা নানা প্রতিষ্ঠান থেকে আছে। আপনার কলেজেরও শিক্ষার্থীরা আমার একটা মেয়ে ভর্তি হয়ে চলে এসছে, গতবার ভর্তি হয়েছিল, চলে এসছে। তার ফ্যামিলিতে একটু প্রবলেম দেখা দিয়েছে, তার মাও অসুস্থ, তার কোনো ভাই নেই, অনেক কান্নাকাটি করেছে, ইংলিশে সম্ভবত ভর্তি হয়েছিল, মেয়েটা চলে এসছে। আর কলেজটা যদি এখন ইয়ে থাকতো, স্বাভাবিক কার্যক্রম চালু থাকতো, তাহলে এখনকার কিছু ফুটেজ যদি কালেক্ট করা যেত, কলেজের আরো কিছু পরিবর্তন বাই দিস টাইম হয়ে গেছে, এই প্যান্ডেমিকের মধ্যেও হয়ে গেছে। আমি যে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় 4 কোটি টাকার একটা অ্যালোকেশন পেয়েছি, পর্যায়ক্রমে এই কাজগুলো আমার হচ্ছে। আমার প্রত্যেকটা ক্লাসরুম এখন টাইলস করা হয়ে গেছে। আমি এ পর্যন্ত 42টা সিসি ক্যামেরা স্থাপন করেছি। আমার প্রত্যেক ফ্লোরে বিশুদ্ধ পানির বসানো হয়েছে, মেশিন বসানো হয়েছে। আগামী 1 মাসের মধ্যে আধুনিক ফার্নিচার ঢুকে যাবে। মানে যখন কলেজটা খুলে দেওয়া হবে, আমার ছাত্রীরা, পুরনো ছাত্রীরা এসে সম্পূর্ণ নতুন একটি পরিবেশ পাবে, আমি আশা করি আর কি। সেটাই আশা করি আমি, এবং তখন নিশ্চয়ই আপনার এই ভিডিওটাও তারা দেখবে যে তাদের অনুপস্থিতিতে তাদের নিয়ে আমরা কত কথা বলেছি, এবং আমরা আশা করি যে অনুষ্ঠানটা কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। আবু হেনা আব্দুল আওয়াল বলছেন যে উনি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর আবু হেনা আব্দুল আওয়াল। উনি নজরুল গবেষক, অসম্ভব লার্নেড মানুষ। উনি আমার বন্ধু। নজরুলের বাড়িও তো আছে আপনার কুমিল্লাতে? না, নজরুলের বাড়ি কুমিল্লায় না। না না, বাড়ি না, কি যেন একটা আছে মনে হয় নজরুলের শ্বশুর বাড়ি কুমিল্লা। আচ্ছা, আর ওই যে আপনাদের অনেক পুকুরের শহর এই কুমিল্লা, once it was known as town of bank and tank. আচ্ছা আচ্ছা, তো আশা করি যে অনুষ্ঠানটা দেখে আমাদের শিক্ষার্থীরা অন্তত শিক্ষকদের যে ভালোবাসা শিক্ষার্থীদের জন্য থাকে এবং শিক্ষার্থীদের যে ভালোবাসা শিক্ষকদের জন্য থাকে, সেটা আরো বেশি তাদেরকে আলোড়িত করবে। কারণ আমি এটা আমার শিক্ষার্থীরা ইনভলভ আছে, এর মধ্যে নতুন শিক্ষার্থীও আছে, আবার যারা একাদশে ভর্তি হয়েছে, যাদের সাথে আমরা শুধু অনলাইনে ক্লাস নিচ্ছি। আমি যদিও তাদের সাথে লাইভে এসে কথা বলেছি। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আবারও মেসেজটি দিতে চাই আমার ছাত্রীদেরকে, অভিভাবকদেরকে এবং সুধীজনদেরকে। কুমিল্লা সরকারি মহিলা কলেজে এখন যে শিক্ষক মন্ডলী কাজ করছেন, আমার যে গ্রুপটা আছে, তার মধ্যে তারুণ্যের উচ্ছলতা অনেক বেশি, এবং আমি ব্যক্তিগতভাবে তারুণ্যের পূজারী। আমি মনে করি তারুণ্যের হাত ধরেই পরিবর্তন সম্ভব, এবং পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে তার বেশিরভাগই তারুণ্যের হাত ধরেই হয়েছে। আমার এই তরুণ শিক্ষকরা প্রত্যেকেই এখনকার সময়ের যদি বলি প্রযুক্তি বিপ্লবী, তারা ম্যাক্সিমাম তারা প্রযুক্তি বিপ্লবী। তাদের হাত ধরে আমার এই প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে, আমি এই প্রত্যাশা করি। এবং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমার গোটা শিক্ষক মন্ডলীকে আমি ধন্যবাদ দিতে চাই তাদের এই কর্মের জন্য, তাদের কাজের জন্য, তাদের সহযোগিতার জন্য। জি, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ স্যার। এবং আপনার শিক্ষার্থীরা অনেকেই একটু শেষের দিকে যোগ দিয়েছে। আমি সকলকে অনুরোধ করব যে আপনাদের প্রিয় শিক্ষকের এই অনুষ্ঠানটা আপনারা শেয়ার করবেন, আপনাদের ওয়ালে আপনারা কমেন্ট করবেন। আর ক্যাম্পাস টিভির মূল লক্ষ্যটাই হচ্ছে সংযুক্তিটা করা, অর্থাৎ করোনা আমাদেরকে এখন কিন্তু টেকনোলজির মাধ্যমে আমরা সংযুক্ত হয়েছি এবং সাউন্ড সমস্যা হচ্ছে আপনারটা।
স্যার একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আপনি যুক্ত ছিলেন সেজন্য অন্তত আমাদের আসলে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিলাম, যেহেতু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম সেজন্য শেষ করা হয়নি। তবু আপনাদের শিক্ষার্থীদের যারা দেখছেন বা যারা দেখবেন তাদের সবাইকে অনুরোধ করবো যে অনুষ্ঠানটা শেয়ার করবেন, কারণ আপনাদের কেয়ার করবার জন্যই, আপনাদের হয়েছে। স্যার আর সময় নেব না, আমরা আর সময় নেব না, আমাদের মনে হয় শেষ করবার জন্যই বলছে সবাই। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার। আপনার শেষ একটা কথা বলে অনুষ্ঠানটা শেষ করেন স্যার। যে আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। ড্যাফোডিল পরিবার আমাকে আজকে ক্যাম্পাস টিভিতে সংযুক্ত করেছেন। কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরিবারের প্রতি, ড্যাফোডিল পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পাশাপাশি এই প্রত্যাশা করছি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হবে। 2041 সালের সমৃদ্ধ বাংলাদেশ তৈরি হবে। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্ত আর 6 লক্ষ মা বোনের সম্ভ্রমের প্রতি সুবিচার হবে। আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আশা করি একটি প্রজন্ম গড়ে উঠবে। সেই প্রত্যাশায় আগাম আশাবাদ ব্যক্ত করে ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক আমাদের পৃথিবী, ভালো থাকুক আমাদের সন্তানরা, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সঙ্গে বলতে চাই ভালো থাকুক প্রফেসর মোহাম্মদ জামাল নাসের। এই কথাটা আসলেই সুন্দর, যে ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক পৃথিবী, ভালো থাকুক গাছ, ফুল, পাখি, সমুদ্র, সবুজ, সবকিছু ভালো থাকুক। আশা করি সেই ভালোয় আমরা একদিন নতুন আলোয় আবার ফিরে পাবো আমাদের পৃথিবী। আমরা হয়ে উঠবো আরো সুন্দর, আরো সৃজনশীল, আরো শিক্ষিত, আরো প্রশিক্ষিত, আরো অগ্রগামী। সেই প্রত্যাশা জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কিছুটা বিভ্রাট হয়েছে, সেই বিভ্রাটটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।